This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি 9 বাংলায়। এই মুহূর্তে নজর রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ। গতকাল সন্ধ্যাবেলা ক্যাম্পাসে খেলার মাঠে দুই পক্ষের মধ্যে বিবাদ, কটূক্তির অভিযোগ ওঠে ইঞ্জিনিয়ারিং এর 4 পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলাকালীন ওই 4 পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হলো। আরো একবার জানাই আপনাদেরকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ। গতকাল সন্ধ্যাবেলা ক্যাম্পাসে খেলার মাঠে দুপক্ষের মধ্যে বিবাদ এবং কটূক্তির অভিযোগ ওঠে ইঞ্জিনিয়ারিং এর 4 পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলাকালীন ওই 4 পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। এটা নীতি পুলিশি করার তুই কে? না না, নীতি পুলিশি করার তুমি কে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 4 পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ। গতকাল সন্ধ্যাবেলা ক্যাম্পাসে খেলার মাঠে দুপক্ষের মধ্যে বিবাদ, কটূক্তির অভিযোগ ওঠে ইঞ্জিনিয়ারিং এর 4 পড়ুয়ার বিরুদ্ধে। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ঠিক কি ঘটনা, কি অভিযোগ উঠেছে এই 4 পড়ুয়ার বিরুদ্ধে? দেখো, যে অভিযোগ উঠেছে যে এই 4 পড়ুয়া তারা কিন্তু কটূক্তি করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাবেলা, পরশু দিনের ঘটনা, সন্ধ্যাবেলা কয়েকজন মিলে আড্ডা মারছিলেন। সেই সময় কিন্তু একটা বচসা হয় এবং সেই বচসায় কটূক্তি, তার সাথে সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। তারপরে কিন্তু অভিযোগ দায়ের হয় এই 4 পড়ুয়ার বিরুদ্ধে এবং তারপরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই 4 পড়ুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এখন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না যতদিন তাদেরকে নিয়ে তদন্ত হচ্ছে ততদিন। এবং ইতিমধ্যে তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের খবর কিংবা বহিরাগত প্রবেশের খবর বারবার উঠে এসেছে, বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বিতর্কের শিরোনামে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্থায়ী উপাচার্য আসার পর কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ধন্যবাদ সুমন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর এবারে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 2022-এ 15ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয় তাকে। এবার সিবিআই এর মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিনে জেলের বাইরে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহা। এবারে সব মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এই মামলা শেষ হওয়ায় জেল মুক্তি হচ্ছে তারও। বেল পাওয়ার অর্থ অভিযোগ মুক্ত হয়ে যাওয়া নয়, কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিংবা পার্থ চট্টোপাধ্যায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে শুধু সংগঠিত করেছিল এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষ বিশ্বাস করেন না। এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তৃণমূলের সর্বোচ্চ নেতৃবৃন্দের দুর্নীতি, তৃণমূলের সর্বোচ্চ নেতৃবৃন্দের সংঘবদ্ধভাবে তাদের জ্ঞাতসারে, তাদের অনুমোদনে, অনুপ্রেরণায় এই দুর্নীতি সংগঠিত হয়েছিল। ফিরহাদ হাকিম প্রথমে বলেছিলেন যে এটা পার্থদার একার ভুল নয়, যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলেন। আইনের বিষয়, যদি কেউ জামিন পেয়ে থাকেন তার মানে তার আইনজীবীরা যে জামিন চেয়ে যে বক্তব্য রেখেছিলেন বা যে আবেদন পেশ করেছিলেন আদালত মঞ্জুর করেছে। এখানে রাজনৈতিক মন্তব্য করবো কেন? অ্যাবসলিউটলি আইনের বিষয় এবং কোর্টের বিষয়। নতুন পরীক্ষা, নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ হলেও যোগ্য অযোগ্যদের ট্যাগলাইন থেকে মুক্তি পাচ্ছে না স্কুল সার্ভিস কমিশন। স্বচ্ছতার প্রশ্নে বারবার করা ট্যাকেলের মুখে পড়তে হচ্ছে এসএসসিকে। আরও একবার সতর্ক করল আদালত। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই টিভি 9 বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল রায়গঞ্জের নীতিশ বর্মনের কথা। দাগি তালিকায় নাম থাকা সত্ত্বেও পরীক্ষা দিয়েছেন, এমনকি ইন্টারভিউয়ে ডাকও পেয়েছেন। প্রশ্ন ওঠে, এসএসসির ছাঁকনি কোথায়? বুধবার আদালতে এসএসসি মেনে নিল নীতিশ দাগি শিক্ষক। এই প্রসঙ্গে আদালতের নির্দেশ, কোনো দাগি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এসএসসিকে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। দাগিদের অভিভাবকদেরও নাম প্রকাশ করতে হবে। বিশেষভাবে সক্ষম দাগিরাও ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন না।
বিতর্ক আরও একটা আছে, পার্ট টাইম শিক্ষকদের অভিজ্ঞতার নাম্বার। পূর্ব অভিজ্ঞতার জন্য নাম্বার পেয়েছেন 2 পার্ট টাইম শিক্ষক। যদি 2 জন নম্বর পান তাহলে সবাইকে দিতে হবে নম্বর। এই দাবি জানিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। এই বিষয়ে আদালতে এসএসসি জানিয়েছে, কোনো পার্ট টাইম শিক্ষক ভুল তথ্য দিলেই বাতিল প্রার্থী পদ। আবার সুপ্রিম কোর্টে ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে আবার তিরস্কৃত হবে, আবার ফিরবে কলকাতায়। চলতে থাকবে যতদিন সরকার আছে, এসব চলবে। কিছু জটিলতার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তাঁরা জট খুলে চাকরির দরজা খুলছেন। আর যতবার দরজা খুলছেন ততবার রাম বামের কিছু আইনজীবী কোনো না কোনো ছুতোয় কোর্টে গিয়ে আরও জটিলতা কিছু তৈরি করার চেষ্টা করছেন। 2রা ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিক্ষোভ বিতর্কের মধ্যেই এসএসসি ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল। আগামী 26শে নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলিতে হবে ইন্টারভিউ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কমিশন। বুধবার আরও একটা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার বিকেল 3টে থেকে 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 13,421 শূন্য পদের জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করেছে পর্ষদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশে পাল্টা অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিযোগপত্রে রাজ্যপাল পদের উল্লেখই করলেন না কল্যাণের আইনজীবী। বোসের বিরুদ্ধে নিজের পদের অপব্যবহার, রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা, রাজভবন থেকে রাজনৈতিক দলের হয়ে কাজ করা সহ একাধিক অভিযোগ কল্যাণের। আমি সিবি আনন্দ বোসের এগেনস্টে অভিযোগ করেছি, যার বাবার নাম হচ্ছে PK বাসুদেব নায়ার, কারেন্টলি রিসাইডিং অ্যাট রাজভবন। অভিযোগগুলো হচ্ছে ইন্টেনশনালি, উইলফুলি, ডেলিবারেটলি, পারপাসফুলি কতগুলো স্টেটমেন্ট করেছেন টু এক্সাইট রিবেলিয়ান অ্যান্ড সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। মানুষকে এক্সাইট করছো তুমি, সরকারের বিরুদ্ধে তুমি ডাকছো, তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লড়ে যাও। তুই তো মানুষকে খেপিয়ে দিচ্ছ, এখন থেকে মানুষকে একদম প্ররোচনা দিচ্ছ, লেগে যাও রাজ্য সরকারের বিরুদ্ধে। আর উনি খেপেন বলেই বিজেপির লোকেরা পুলিশকে মারে। মানুষকে লেলিয়ে দাও, লাভ সমস্ত যে যার মতো করে আন্দোলন করতে, ভেঙে দিতে, ছুঁড়ে দিতে। আজকে সময় পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আইনও পরিবর্তন হচ্ছে, দেখা যাক না। আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি হচ্ছে 4 বারের সাংসদ, মানুষের নির্বাচিত সাংসদ, আর উনি অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল। তফাৎ হচ্ছে এই, ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও, আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। এই সংঘাত কি চলবে? উনি চালালে চলবে, অসুবিধার কি আছে? উনি কি একাই খেলতে পারেন? খেলা হবে, জব্বর খেলা হবে। তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনস্পিরেসির পার্ট হন, সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি। শুধুমাত্র সিবি আনন্দ বোস নয়, সিবি আনন্দ বোস তো একা একটা ক্রাইম ইনস্টিটিউট করতে পারেন না, তার হ্যান্ডস আছে। তো তাদের সবটাই যাতে ইনভেস্টিগেট করা হয় সেই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি করেছেন থানায়। স্পেসিফিক নাম আমরা মেনশন করিনি, স্পেসিফিক ইনসিডেন্টস মেনশন করেছি রাজ্যপাল এবং রাজ্যপালকে যারা সাহায্য করছে তাদের বিরুদ্ধে। আমরা রাজ্যপালের নাম দিয়ে করেছি, রাজ্যপালের পোস্ট এই কমপ্লেনে মেনশন করা হয়নি। তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএসের অন্তর্গত, এই ধারাতেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। ঘটনাগুলো না ঘটলে ভালো হতো। তাহলেও রাজনৈতিক নেতারা নানা কথা বলে ঠিকই, কিন্তু রাজ্যপাল সরাসরি, এটা আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা আমার জানা নেই, রাজ্যপাল সরাসরি
একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এফআইআর করছেন বা ডায়েরি করছেন, এটা ভালো দেখাচ্ছে না। রাজ্যপালের মতো করে হয়নি ব্যাপারটা। আমার মনে হয় রাজ্যপাল একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন। ভাঙড়ে চোর স্লোগান শুনলেন শওকত মোল্লা। ভাঙড়ের ভোগালী 1 পঞ্চায়েতে শওকত মোল্লাকে দেখে চোর চোর স্লোগান আইএসএফ এর। ভোগালী 1 পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা কর্মসূচি নিয়েছিলেন শওকত মোল্লা। পঞ্চায়েত অফিসে কেন মিটিং করবেন শওকত, এই প্রশ্ন তুলে পঞ্চায়েতের সেক্রেটারিকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ এর কর্মীরা। পরে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে শওকত মোল্লার গাড়ি দেখে চোর চোর স্লোগান দেন আইএসএফ এর কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ে আইএসএফ এর যে অবস্থা, পাগলা কুকুরের চাইতেও খারাপ। যেখানেই যাচ্ছি ঘেগুর ঘেগুর করছি। ঢিল যদি তোমরা ছোড়ো, পাথর কিন্তু খাবে, এটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। আমরা যেমন নোংরামি করতে চাই না, কেউ নোংরামি করুক, এটাও আমরা চাই না। এই ধরনের কোনো ঘটনাই নেই, কোনো বিক্ষোভ না, কিছু না। কয়টা পাগল ছাগল এসে একটু ঘেগুর করছিল, তারা আস্তে আস্তে পরবর্তীকালে পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে, কোন মিটিংয়ে যাবে, কাউকে হিসাব দেবে না, এটা ওদের মনে রাখা উচিত। যখন আবাস যোজনার মিটিং হচ্ছে, আবাস যোজনার মিটিংয়ে খালি 50 জনের তো ঘর আসেনি, ক্যানিংয়ের লোকের কি নাম আসবে এখানে? ক্যানিংয়ের লোক এই জায়গায় কী করছিল? ভোগালী 2 ভোগালী 1 পঞ্চায়েতে কি নাম আসবে স্যার? তাহলে আসেনি, তাহলে তারা এইখানে কী করছিল? আমাদের এইগুলো জানার ছিল। তাহলে ভোগালী 1 মানুষগুলো কই, যাদের নাম এসেছিলো তারাই এসে এই জায়গাটা জিজ্ঞাসা করছে। আমার সাথে এসেছিলো যে আমাদের নাম এসে আমরা কেন নেই, ক্যানিংয়ের লোক এই জায়গায় কী